সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। বিএনপি এবং জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ এবং সংস্কার চাই দুদল। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির। বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক। চিহ্নিত করা হচ্ছে প্রতিবন্ধকতার উৎস। সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব। এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণার আহ্বান এনসিপির। দুই ছাত্র উপদেষ্টা দলের কেউ নন, বললেন নাহিদ। বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। বগুড়ায় তারুণ্য সমাবেশে নেতাকর্মীদের ঢল। নির্বাচন বাধাগ্রস্ত বা প্রতিরোধের ক্ষমতা নেই কারো, মন্তব্য বিএনপির নেতাদের। নির্বাচনের অপেক্ষায় বিদেশি বিনিয়োগকারীরা, মন্তব্য আমির খসরুর। বললেন, বিগত সরকার পুঁজি বাজারকে ক্যাসিনো মার্কেটে পরিণত করেছে। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। সৌদি যুবরাজের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নজিরবিহীন প্রতিবাদ। মাস্ট ইউথ মুভমেন্ট শিরোনামে সালমানের শাসন ব্যবস্থার সমালোচনায় তরুণরা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ নতুন করে পুনর্গঠনের দাবিও জানানো হয়। শনিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে প্রতিনিধি দলে নেতৃত্ব দেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ব্রিফ করেন সাংবাদিকদের। বলেন, সংস্কার এবং বিচার কাজ নিয়ে বিএনপির মধ্যে কোনো দ্বিধা নেই। আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত দল বিএনপি। ক্ষমতায় গেলে বিএনপি গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করবে, আর সেই সাথে ৩১ দফার আলোকে সংস্কার কার্যক্রমের কথাও জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নিরাপত্তা এবং দুই ছাত্র উপদেষ্টার কারণে সরকার এখন বিতর্কিত, তাই তাদের পদত্যাগ চাই বিএনপি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। যেগুলো সম্পন্ন না হবে, সেগুলো যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করা হবে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, মুখেও বলেছি। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমার মধ্যেই নির্বাচন এবং সংস্কার আর একই সাথে দৃশ্যমান বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার রাত 9:30টার দিকে প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন জামায়াতের আমির শফিকুর রহমান। দলের আমির জানান, জামায়াত দুটি বিষয় স্পষ্ট হতে চায়। প্রথমত, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় তারা। ভোটের তারিখ ঘোষণা না হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে শঙ্কা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ভোটের আগে জরুরি কিছু বিষয়ে সংস্কারের কথা তুলে ধরেন জামায়াতের আমির। আর জুলাই ঘোষণা জারি করার কথাও বলেছে জামায়াত। নির্বাচনের আগে অবশ্যই
সংস্কার এবং দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব না। মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছে। এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। শুনছিলাম জামায়াতের আমিরের কথা, তার একটু আগে বিএনপি, আর এখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠক চলছে প্রধান উপদেষ্টার, এবং সেখান থেকে আমাদের এই মুহূর্তে বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আপনি সেখানেই সন্ধ্যা থেকে আছেন, একের পর এক বৈঠকগুলো দেখছেন। আসলে এটা কিসের ইঙ্গিত দিচ্ছে সরকার এই বৈঠকগুলো প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে করে? আসলে কোনো কিছু কি জানাতে চাইছে বলে মনে হচ্ছে? ওনাকে একটু সরতে বলেন। যে আসলে এমন প্রশ্ন আমাদেরও, আমরা এর আগে বিএনপি এবং হচ্ছে যে রাজনৈতিক দল আরেকটি জামাত ইসলাম, দুই দলের নেতাদের বক্তব্য শুনেছি। আসলে সবাই যার যার মতো কথা বলে গেছে, নির্বাচন কেন্দ্রিক কথা বলে গেছে। নির্বাচন কেন্দ্রিক কথায় যার যার দলের দলীয় অবস্থান তুলে ধরেছে। একটা নতুন বিষয় পাওয়া গেছে, সেটা হচ্ছে জামাত ইসলাম এবারই প্রথম নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। তিতুমির, একটু বলতে চাই, বিএনপি জামাতের কথা হবে নিশ্চয়ই। আমরা দেখছি যে এই মুহূর্তে বিএনপি এবং জামাতের যে বৈঠক হয়েছে সেই খবর নিশ্চয়ই আপনি দর্শকদের জানিয়েছেন। তাদের বৈঠকের পরে এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা বৈঠক শেষ করলো, এবং সেই বৈঠক শেষ করে তারা ইতিমধ্যে গণমাধ্যমের সামনে এসেছে। আমরা দেখছি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সাথে আছে দলের নেতা হাসনাত আবদুল্লাহ, আছে তাসনিম জারা, আদিবুল ইসলাম আদিব, তারা 4 জনের প্রতিনিধি দল ছিলেন। এই মুহূর্তে তারা সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা তাদের বক্তব্য একটু ছোট করে একটু শুনে আসি। বিএনপি জামাতের মিটিংয়ের পরে তাদের সাথে আসলে সরকার প্রধানের সাথে তাদের কি কথা হলো। ভাই ফলো রাখেন, 2 মিনিটের মধ্যে কথা বলবে। হ্যাঁ, আপনি আমারে হচ্ছে যে ইয়া করে দেন, আমারে কাটেন, ভিজেরে কানেক্ট করেন। ভাই বসলে ভালো হতো না? বসলে হয় না, বসলে কাছাকাছি। আসসালামু আলাইকুম। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে আমরা ওনার সাথে দেখা করতে এসেছিলাম। তো আমাদের জাতীয় নাগরিক পার্টির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে একটি বৈঠক হয়েছে, এবং উনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই বসছেন। সেই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির সাথেও আজকের এই আলোচনা। তো আজকের এই আলোচনায় আমরা প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছি, এবং ওনাকে আমরা অনুরোধ করেছি, আহ্বান জানিয়েছি যে গণঅভ্যুত্থানের যেই প্রতিশ্রুতি রক্ষায় উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেই দায়িত্ব সম্পন্ন করেই যাতে উনি সিদ্ধান্ত নেন যে কোনো বিষয়ে। তা আমাদের আলোচনায় যেই বিষয়গুলা গুরুত্ব পেয়েছে, আমরা বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের একটি দাবি ছিল, এবং সরকারের পক্ষ থেকে 30 দিন আমাদেরকে বলা হয়েছিল, 30 কার্য দিবসের মধ্যে সেটি হবে। তো নির্ধারিত সময়ের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, প্রদান করা হয়, সেই বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি, এবং সরকারের পক্ষ থেকে, ডক্টর ইউনূস স্যারের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। দ্বিতীয়ত, আমরা যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন শহীদ পরিবার এবং
আহত যারা রয়েছেন তাদের যে পুনর্বাসন প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়া কাজটা ধীরগতিতে আগাচ্ছে। সঞ্চয়পত্র গণ-অভ্যুত্থান অধিদপ্তর থেকে যে সঞ্চয়পত্র দেওয়ার কথা ছিল সেটি এখনও সকল শহীদ পরিবার পায়নি। মাসিক ভাতা দেওয়ার কথা ছিল, সেই ভাতা দেওয়াটি এখনও শুরু হয়নি। আমরা বলেছি যাতে দ্রুত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিকৃত সকল যে দাবি আর্থিক সহায়তা সহ পুনর্বাসনে সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয়। দ্বিতীয়ত, শেখ হাসিনার আমলে হওয়া জাতীয় এবং স্থানীয় পর্যায়ের সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। কারণ সেই সময়টা শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ইলেকশন করেছিল এবং মানুষের ভোটাধিকার হরণ করেছিল। রাতের ভোট হয়েছে, ডামি নির্বাচনের ভোট, ডামি প্রার্থীর ভোট হয়েছে। ফলে সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলোকে সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলোও বিভিন্ন সময় প্রত্যাখ্যান করেছে। ফলে আমরা মনে করি যে সেই নির্বাচনগুলো থেকে আবার সেই নির্বাচনগুলোকে আবার আদালতে নিয়ে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয়। আমরা চতুর্থত বলেছি যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে, সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যেই দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি নিশ্চিত করা সম্ভব হবে। আর সর্বশেষ আমরা বলেছি যে জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই তিনটি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার বিচার, সেটির মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে। আমরা বলেছি যে বিচারটাও কবে শেষ হবে, কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা, সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে। মোটা দাগে এই 5টি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আজকে আপনাদেরকে ডেকেছে সরকার, আসলে কেন ডেকেছে আজকে আপনাদেরকে? আমরা একই সাথে সমন্বিতভাবে 3টা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি, যেখানে জুলাই গণহত্যার বিচার, সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন চাচ্ছি সেটির সমন্বিত একটি রোডম্যাপ। আমরা সুস্পষ্টভাবে বলেছি যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারে গিয়েছিলেন, সরকারকে বৈধতা দিয়েছেন। ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলের বা এনসিপির সম্পর্ক নাই, সেটা আমরা আজকে সকালের বক্তব্যে আমাদের পরিষ্কার করেছি। বরং গণ-অভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে আরও সকল উপদেষ্টারা একত্রে। সেখানে তাদেরকে হেয় করা, তাদেরকে অপমান করা, সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি। আমাদের সাথে তাদেরকে জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি। পরাজিত এবং বিদেশি শক্তির ইন্ধনে সরকারকে অস্থির করা হলে জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। উপদেষ্টা পরিষদের অনির্ধারিত সভা অনুষ্ঠিত হয়েছে। পরে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, গণ-অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আর একই সঙ্গে প্রতিবন্ধকতা দূর করে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সহায়তার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে আসে নানান প্রস্তাব। এরই মধ্যে রাজপথে নানামুখী দাবি নিয়ে শুরু হয় আন্দোলন। সবশেষ বন্দর, করিডোর ও নির্বাচন ইস্যুতে সেনাপ্রধানের বক্তব্য রাজনীতিতে নতুন বার্তা দেয়। এনসিপি আহ্বায়ক জানান, পদত্যাগ করতে চাইছেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে গুঞ্জন চলে গেল 2 দিন। শনিবার একনেক বৈঠকের পর অনির্ধারিত সভা করে উপদেষ্টা পরিষদ।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। উনি তো চলে যাবেন বলেননি, তো পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। তিনি জানান, সংস্কার করতে গিয়েও অন্তর্বর্তী সরকারকে নানান বাধার মুখে পড়তে হচ্ছে, সেসব দূর করে এগিয়ে যেতে চায় সরকার। এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য সকল রাজনৈতিক দেশের প্রশাসন, বিভিন্ন সংস্থা, বিচার বিভাগ সবাই কাছে আমরা তাদের সহায়তা চাই। বৈঠক নিয়ে বিকেলে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। এতে বলা হয়, অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য নিয়ে আলোচনা হয় বৈঠকে। পরাজিত ও বিদেশি শক্তির ইন্ধনে সরকারকে অস্থির করা হলে সকল কারণ জনসমক্ষে উত্থাপন করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের পর দূরত্ব কমতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে শুধু সমস্যায় পড়লেই নয়, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণে শীর্ষ দলগুলোর সাথে সরকারকে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। বলছেন, নির্বাচন সংস্কার এবং গণহত্যার বিচার ইস্যুতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরলে রাজনৈতিক অস্থিরতা কমবে। আর এই জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল এবং জুলাইয়ের আত্মত্যাগের কথা মাথায় রাখার পরামর্শ বিশ্লেষকদের। সবকিছু একটা অনিশ্চয়তা সৃষ্টি করে এবং আমরা জানি না কিভাবে এটার পরিণতি কী, কিন্তু আমি আশা করি সবাই মিলে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্যে পৌঁছবে রাজনৈতিক দল এবং সরকার, যার ফলে যে কাজটা আমরা করছি, যে প্রক্রিয়াটা চলমান আছে, সেই প্রক্রিয়াটা একটা যৌক্তিক সমাধানে পৌঁছবে। এটা একটা ক্রাইসিস এবং ক্রাইসিস স্বাভাবিক, ক্রাইসিস থেকে উত্তরণ ঘটবে যদি নির্বাচনের বিষয়ে সরকার একটি সুস্পষ্ট সিদ্ধান্তে চলে আসে। বিচার এবং সংস্কার, এইটা তারা কতদূর পর্যন্ত যেতে পারবেন, এটার একটা মিনিমাম আউটলাইন থাকা দরকার, যে আমরা ডিসেম্বরের মধ্যে এইটুকু করতে পারবো বলে আশা রাখছি। নতুন দল সংগঠিত করতে কিংবা জোট গঠনের জন্য সময় দিতে রাজি নয় জনগণ। নির্বাচন বাধাগ্রস্ত কিংবা প্রতিরোধের ক্ষমতা কারণেই। বগুড়ায় তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সংস্কার প্রয়োজন, তবে সব সংস্কারের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, সরকারের সমালোচনা করলেই বিএনপির উপর দোষ চাপানো হয়। বগুড়া থেকে রুবেল হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। বৃষ্টি ভেজা সমাবেশ, বৃষ্টির মধ্যেই নেতাকর্মীরা ঠায় দাঁড়িয়ে বগুড়া সেন্ট্রাল মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এই সমাবেশ শুরুর কথা ছিল বিকেল ৩টায়। ৪টার পর শুরু হয় সমাবেশ। দিনের শুরু থেকেই রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলা উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে ভিড় করেন সমাবেশস্থলে। চট্টগ্রাম ও খুলনার পর বগুড়ার এই সমাবেশ থেকে তরুণদের কাছে নির্বাচনের প্রয়োজনীয়তা ও বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার ভাবনা তুলে ধরে দলের ৩ তরুণ সংগঠন। তরুণরা তাদের একক সিদ্ধান্তে কিংবা একক কমান্ড দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু এই সমাবেশগুলোর তরুণদের যে উপচে পড়া ভিড়, তাতে মনে হয় যে না, তারা অতীতের মতো এখনো বিএনপির উপরে আস্থা রাখে। রাষ্ট্র ক্ষমতায় বিএনপি দায়িত্ব পেলে ইনশাআল্লাহ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদেরকে প্রাধান্য দিয়ে মেধা এবং বুদ্ধিদীপ্ত বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে সেই তরুণদের উপরে আমরা আস্থা রেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমাবেশে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দাবি করেন, ছাত্র উপদেষ্টাদের কারণে অন্তর্বর্তী সরকারের ভুল হচ্ছে, যা শোধরানো দরকার। ডক্টর ইউনূস সাহেবের হয়েছে কি, তিনি শুধু ছেলেদের দিয়ে না, ছেলের বয়সী নয়, নাতির বয়সী অনেক অ্যাডভাইজার করার কারণে কিছু কিছু তার ভুল হচ্ছে এবং এই ভুলটা আসলে শোধরানো দরকার। রাজনৈতিক দল তো সমালোচনা করবেই। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, হাসিনা পতনের পর
নতুন বাংলাদেশের স্বপ্ন নস্যাতের ষড়যন্ত্র চলছে। তারা যেসব পরিবর্তনের কথা বলছেন 31 দফা তার সবগুলোরই আছে প্রায়, কিন্তু সব সংস্কার করে ফেলার জন্য এই সরকার প্রতিষ্ঠা হয় নাই। আমরাও বলেছি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিই। ডিসেম্বরের পর নির্বাচনের কারণ জানতে চান বিএনপির এই নীতি নির্ধারক। বলেন, নতুন দল সংগঠিত করতে কিংবা কারো ঐক্য করার জন্য সময় দিতে রাজি নয় জনগণ। কোন কোন দল অন্যদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করছে, তাদের ঐক্য করার জন্য সময় দরকার। এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করব? আমি বিশ্বাস করি আপনারা রাজি থাকলে এটা বাধা দেওয়ার, এটা প্রতিরোধ করার ক্ষমতা এই দেশে কারো নেই, কখনো ছিল না, আগামীতেও থাকবে না ইনশাআল্লাহ। বারবার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে উল্লেখ করে নেতারা শহীদদের ঋণ পরিশোধে সকলকে সচেতন ও সংগঠিত থাকার আহ্বান জানান। মাঠে প্রবেশ করার যে দুটি গেট রয়েছে, বগুড়া সেন্ট্রাল মাঠের এই সমাবেশে যোগ দিয়েছে রংপুর ও রাজশাহী বিভাগের তরুণ নেতাকর্মীরা। একেবারে উত্তরের জনপদের প্রান্তিকের নেতাকর্মীরা যোগ দিয়ে এই সমাবেশকে জানান দেওয়ার চেষ্টা করেছে আগামীতে তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচন রাজনৈতিক সরকার হবে, জবাবদিহিমূলক সরকার। তাদের আমি বলতে চাই আগামীতে তারা আমরা এই যমুনা পাড়ের মানুষ হবে উৎপাদনশীল দুলুভাই আছে, দুলুভাইয়ের নেতৃত্বে, আসাদ ভাইয়ের নেতৃত্বে তিস্তা পাড়ের মানুষ। বগুড়া। রাতের বাংলাদেশের শুরুতে যেমনটি বলছিলাম, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সাথে বৈঠক শেষ করেছেন প্রধান উপদেষ্টা। আর এখন এই বৈঠকের বিষয়ে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মনে করে না যে এখন যে এই অবস্থায় আছে তাতে লেভেল প্লেইং ফিল্ড, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশটা নাই এবং এটা কোনো লেভেল প্লেইং ফিল্ড নাই। তারা জোর দিয়েছেন যাতে এই ইলেকশন কমিশনের সংস্কারের মাধ্যমে এটা লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা হয়। আর সংস্কারের বিষয়ে প্রফেসর আলিস রিয়াজ বলেছেন যে সংস্কার প্রক্রিয়া মিড জুলাইয়ের মধ্যে শেষ করে জুলাই চার্টারটা গৃহীত হবে এবং জুলাই প্রোক্লেমেশনের বিষয়েও আমাদের কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুত এই কাজটা শেষ হবে। এই ছিল, আর অন্যান্য আর এগুলোই ছিল আজকের। এর বাইরে তেমন কোনো আমরা বলবো যে এগুলো আপনাদের প্রশ্ন নিচ্ছি। আপনারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি বার্তা ছিল? রাজনৈতিক দলগুলো যে আসলো তাদের বক্তব্য শুনে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি বার্তা? উনি তো প্রত্যেকটা বিষয়ে বিচার প্রক্রিয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন এই মাসেই বিচার প্রক্রিয়া শুরু হবে। জুলাই যে হত্যাযজ্ঞ হয়েছে সেটার বিচার প্রক্রিয়া এই মাসে হবে এবং পার্টিগুলো তার কাছে অনুরোধ করেছেন যে খুব বিচার প্রক্রিয়ার জন্য খুব কুইক হয় এবং বাট অ্যাট দ্য সেম টাইম যাতে ডিউ প্রসেসটা মেনটেন করে যত দ্রুত বিচার প্রক্রিয়া করা যায়। প্রফেসর ইউনূস তাদেরকে বলেছেন যে উনি এখানে সর্বোচ্চ এমফাসিস দিচ্ছেন যাতে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত এবং সমস্ত ডিউ প্রসেস মেনটেন করেই হয়। যে পরিস্থিতিতে আজকের বৈঠকটা হয়েছে, গত দুদিন আজকের বৈঠকে কি সংকট? রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে ব্রিফ করছিলেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা এই মুহূর্তে রাতের বাংলাদেশে নেব একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দ্রুততম সময়ে আয়োজন করা, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত এবং সাম্য হত্যার বিচার, এই 3 দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। শনিবার দুপুরে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় তারা। কলাভবন, হলপাড়া প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের আজকের মধ্যেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে সময় বেঁধে দেন। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং চেয়ারম্যানের অপসারণের স্পষ্ট ঘোষণা না থাকায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা।
রাজস্ব ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি এখন সেখানে বিজিবিও মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা বলছেন 4 দফা দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় এনবিআর সংক্রান্ত সংশোধনের যে ঘোষণা দিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন কর্মকর্তারা। বলছেন মূল 4টি দাবির বিষয়ে সুস্পষ্ট ঘোষণা আসলেই কর্মসূচি প্রত্যাহার করা হবে। এলসি স্টেশন এবং কাস্টমস হাউস ছাড়া সকল রাজস্ব অফিসে আজ কর্মবিরতি চলে, আর এতে সেবা গ্রহীতারা বিড়ম্বনায় পড়েন বেশ। অনেক বিদেশি দেশে বিনিয়োগের জন্য আসতে চান, কিন্তু তারা নির্বাচনের অপেক্ষায় আছেন। পুঁজিবাজার বিষয়ে আয়োজিত সেমিনারে এমন তথ্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গত 15 বছরে পুঁজিবাজারকে ক্যাসিনো মার্কেটে পরিণত করা হয়েছে। পুঁজিবাজারের অচল অবস্থা কাটাতে বড় ধরনের চিকিৎসা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। অর্থনীতির সাথে সঙ্গতি রেখে এগোতে পারছে না দেশের পুঁজিবাজার। 1.5 দশক ধরেই ঘুরপাক খাচ্ছে পতনের বৃত্তে। সম্ভাবনা থাকার পরও বিনিয়োগ, সঞ্চয় এবং কর্মসংস্থানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না পুঁজিবাজার। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, প্রতিবেশী দেশগুলোতে পুঁজিবাজার সম্প্রসারিত হলেও এখানে উল্টো সংকুচিত হয়েছে। এজন্য দায় আছে নিয়ন্ত্রক সংস্থা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেরও। চলমান অচল অবস্থা কাটাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেন তারা। যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এটা কোনোভাবেই উপকারী হচ্ছে না। এই অচলাবস্থা থেকে বেরোতে হবে, একে অপরকে আস্থায় নিতে হবে। বাংলাদেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়ানো বাংলাদেশের উচ্চতর মধ্যমায়ের দেশের জন্য একটা অন্যতম বড় হাতিয়ার হিসেবে আসতে হবে। মার্কেটের যে সার্ভাইলেন্স মনিটরিংয়ে মানব সম্পদ, প্রক্রিয়া বা প্রসেস এবং টেকনোলজি বা প্রযুক্তি, এই 3টা ক্ষেত্রেই আমাদের ভীষণ দুর্বলতা আছে। রিটেল মার্কেট ইনভেস্টর আছে, এটাকে আমরা খারাপ বলবো না, কিন্তু ওইটা দিয়ে ক্যাপিটাল মার্কেট পৃথিবীতে কোথাও দাঁড়ায় না। ইনস্টিটিউশনাল ইনভেস্টর খুব প্রয়োজন। অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নয়নের জন্য বিনিয়োগ দরকার। পুঁজিবাজারই বিনিয়োগের উৎস হতে পারে, কিন্তু পতিত সরকার এটিকে ক্যাসিনোতে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি। So Bangladesh capital market has become a casino. It's not a capital market anymore. একটা গ্রুপ যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। বাংলাদেশে এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। অনেক বিদেশিও বিনিয়োগের জন্য আসতে চাই। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ হচ্ছে বলেও জানান সাবেক বাণিজ্য মন্ত্রী। আমাদের বাংলাদেশে অরিজিন অনেক ফান্ড ম্যানেজার এখন অপারেট করতেছে, যারা বাংলাদেশে আসতে চায়। দে আর ওয়েটিং ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। নিউ গভর্নমেন্ট ইলেকশন হওয়ার পরে দে হ্যাভ দ্য ইন্টারেস্ট টু কাম টু বাংলাদেশ। আমাদের সাথে যোগাযোগ করছে, কথা বলছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি দরকার বলেও মনে করেন আলোচকরা। ট্রান্সপারেন্সি আনতে হবে। সবাইকে ধন্যবাদ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতি নিয়ে পাবলিক ফোরামে কথা বলার এখতিয়ার নেই আইন শৃঙ্খলা বাহিনীর, এই মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় ব্যারিস্টার ফুয়াদ বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হলো যে সরকার ক্ষমতায় থাকবে তাদের হুকুম মেনে চলা। এটাই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অভ্যাস হওয়া উচিত। সেখানে পাবলিক ফোরামে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলা ঠিক নয় বলে মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক। প্রধান সেনাপতির বরাতে বেশ কিছু বক্তব্য আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে। এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আইএসপিআর এর থেকে দেওয়া হয়নি। আমরা যদি মনে করি যে ওটা উনি বলেছেন, সেই রকম সাপেক্ষেই আমরা রেসপন্স করব আর কি। জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের উদ্যোগে বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত আইসিবিসি এক্সপো 2025। 3 দিনব্যাপী এক্সপোতে মিডিয়া খাতের সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তি সম্পর্কে ধারণা পায় অংশগ্রহণকারীরা। সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় 3 দিনব্যাপী অনুষ্ঠানের। শেষ দিনে জমজমাট কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত আইসিবিসি এক্সপো 2025, যেখানে অংশ নেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, টেলিকম প্রতিষ্ঠান, টেলিভিশন চ্যানেল, ব্রডকাস্টার ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক স্টল, যেখানে ছিল বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানও।
সর্বাধুনিক প্রযুক্তি, স্মার্ট কেবল সলিউশন ও ব্রডকাস্টিং সেবার সমন্বয়ে গড়ে তোলা অনন্য এই প্ল্যাটফর্মে অংশ নেন ব্রডকাস্টিং সেবায় নিয়োজিত সকল সদস্য ও ব্যবসায়ীরা। আমাদের যেসব কেবল অপারেটররা বিভিন্ন এক্সিবিশনে যেতে পারতো না, তাদের জন্য এটা ইটস এ ভেরি গুড গেটওয়ে। এখানে প্রচুর পরিমাণে কেবল অপারেটর এবং ব্রডব্যান্ড অপারেটররা এসছে। বিশ্বায়নের যুগে প্রযুক্তিকে বাংলাদেশকে সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা মনে করি। শনিবার এক্সপোর তৃতীয় ও শেষ দিন হওয়ায় মেলায় ভিড় করেন কেবল অপারেটর থেকে শুরু করে এ খাতের সংশ্লিষ্টরা। এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত টেলিভিশন এবং এই সেক্টরের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষ দারুণভাবে উপকৃত হবে। একটা সময় বাংলাদেশের কেবল অপারেটররা ভারতমুখী ছিল, এখন আর তাদেরকে সেই ভারতে যাওয়ার প্রয়োজন পড়তেছে না। সেই মেলাটাই এখন এখানে তৈরি হয়েছে। 3 দিনব্যাপী এই এক্সপোতে মিডিয়া খাতের সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে সক্ষম হয়েছে বলে জানান আয়োজকরা। তারা বলছেন ভবিষ্যতে আরও বড় পরিসরে হবে এমন আয়োজন। মেলায় যে পার্টিসিপেন্ট যারা ছিল তাদের যে ফিডব্যাক, তাতে করে আমরা খুবই আশাবাদী, আমরা হ্যাপি যে আমরা শতভাগ সার্থক করতে পেরেছি। সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আইসিবিসি এক্সপো 2025। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সৌদি যুবরাজের বিরুদ্ধে নজিরবিহীন আন্দোলন চলছে সোশ্যাল মিডিয়ায়। বর্তমান শাসকের পতনের দাবিতে ছড়িয়ে পড়েছে মাস্ট ইউথ মুভমেন্ট। চোখ মুখ ঢেকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শাসন ব্যবস্থার সমালোচনা করছেন তরুণরা। ব্যক্তি স্বাধীনতা হরণের অভিযোগ তুলে গণ অভ্যুত্থানের ডাকও দিচ্ছেন কেউ কেউ। সাম্প্রতিক সময়ে সৌদি আরবে নাচ, গান এবং কনসার্টের মতো আয়োজনেও খেপেছেন অনেকে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সয়লাব সৌদি আরবের রাজ পরিবারের সমালোচনায় তৈরি বেশ কয়েকটি ভিডিওতে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পতনের দাবিতে গত সপ্তাহে শুরু হওয়া মাস্ক ইউথ মুভমেন্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। টিকটকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে ফেসবুক, এক্স সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। নাম পরিচয় গোপন রেখে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বাধীনতা হরণের অভিযোগ তুলে হতাশা প্রকাশ করেছেন সৌদি তরুণরা। সরকারের রোষানলে পড়ার ভয়ে কেফিয়া, কালো কাপড়ে নাকমুখ ঢেকে রাখার পাশাপাশি কণ্ঠ পরিবর্তন করছেন কেউ কেউ। ক্যাপশনে ক্ষোভ ঝেড়ে সেসব ভিডিও শেয়ার করা হচ্ছে অন্যান্য অ্যাকাউন্ট থেকেও। আন্দোলনকারীদের অভিযোগ, নাগরিকদের জীবন মান উন্নয়নে নজর নেই সৌদি সরকারের। যুবরাজের মনোযোগ কেবল মেগা প্রজেক্ট আর নাচ, গান, কনসার্টের মতো বিনোদনমূলক কর্মকাণ্ডে। যুবরাজের পতনে গণ অভ্যুত্থানের ডাকও দিচ্ছেন কেউ কেউ। পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র 2 নগরী রক্ষার আহ্বানও জানানো হচ্ছে। সামাজিক মাধ্যমে ঝড় তুললেও আন্দোলনকে অনেকে সৌদি থেকে বিতাড়িত প্রবাসীদের এজেন্ট আখ্যা দিচ্ছেন। বলছেন বিশ্বের কাছে দেশটির ভাবমূর্তি নষ্ট করতেই এই তৎপরতা। এদিকে নাম পরিচয় গোপন করলেও আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো। 2017 সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার পর ফেসবুকে সমালোচনা করে গ্রেফতার হয়েছেন অনেকেই। নাম পরিচয় গোপন করেও শেষ রক্ষা হয়নি কারো কারো, অনেকের হয়েছে কারাদণ্ড। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এরই সাথে শেষ করছি আমাদের রাতের বাংলাদেশের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।